Assalamu alaikum everyone. Welcome to the seventh lecture of Classics in Translation. আমাদের আজকের লেকচারটা খুবই গুরুত্বপূর্ণ। হোমারের ইলিয়াড আমরা আজকে কাহিনীটা শেষ করব। আমাদের মূল আলোচনা, প্লট রিলেটেড, স্টোরি রিলেটেড আলোচনা আজকে আমাদের শেষ হবে। আজকে আমাদের ফোকাস বুক 24, the last chapter, the last book of Homer's Iliad. The title of that book is Priam and Achilles. প্রায়াম অ্যান্ড অ্যাকিলিস। আজকে আমরা এই দুইজনকে নিয়ে আমাদের যাবতীয় আলোচনা, এদের দুজনকে নিয়েই যখন আমরা আলোচনা করব তখন আমাদের পূর্ববর্তী সব পয়েন্টগুলো আমরা নিয়ে আসব। ইউনিভার্সাল বেসিক হিউম্যান ইমোশনস অবশ্যই আসবে, হিউম্যান রিলেশনশিপস আবার নিয়ে আসব, ব্রড পিকচার অফ লাইফ আবার আসবে, ইমেজ অফ ওয়ার আবার আসবে, ডায়ালগ অ্যানালিসিস টু ক্যারেক্টার অ্যানালিসিস আমরা যেভাবে করে আসছি সেভাবেই আমরা করব। বুক 24 ডিটেইলসে যাওয়ার আগে আমরা কি হয় একটা একটা জেনারেল আইডিয়া নিয়ে নেই। আমি রিকোয়েস্ট করব রাবিনা ইসলাম, দেখতে পাচ্ছেন রাবিনা? Yes, sir. আমাদের সাথে একটু আউটলাইনটা শেয়ার করবেন। Book 24 Outline 1 to 21. Achilles cannot sleep for thinking about Patroclus. He drags Hector's body around Patroclus' tomb, but Apollo protects it from disfigurement. 11 days of Hector's mistreatment, which began from the day of his death. 22 to 142. 39th day. The other gods pity Hector, but Hera, Athene, and Poseidon remain hostile. Apollo pleads Hector's case, and Zeus instruct Theseus to tell Achilles he must return the body. Achilles agrees. 143 to 87. Zeus tells the mourning Priam to take gifts to Achilles and ransom Hector. 188 to 321. Priam, after rounding on his sons, sets off with an omen from Zeus. 322 to 469. Night before 14th day. Hermes is discussed accompanies Priam safely to Achilles' quarters. 469 to 571. Priam's supplication of Achilles' success. They both weep, and Achilles compares Priam's faith with that of his own father Peleus. 572 to 691. Priam's gifts are unloaded, and Hector's body placed on the wagon. Achilles and Priam eat together, but night Hermes leads Priam secretly away. থ্যাংক ইউ। আমরা মূল আলোচনায় যাওয়ার আগে তাহলে আউটলাইনটা দেখে নেই কি হচ্ছে বুক 24-এ। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে গত গত লেকচারে, লেকচার 6-এ আমরা দেখেছি ডেথ অফ হেক্টর। তারপর হেক্টরের মৃতদেহটাকে কিভাবে টেনে, গাড়িতে করে টেনে তাঁবুতে নিয়ে আসা হয়। তারপর অ্যাকিলিস তার উপর নির্মম অত্যাচার চালাতে থাকে, মৃতদেহের উপর, ডেড বডির উপর সে অত্যাচার চালাতে থাকে।
অ্যাকিলিসের মনের ভিতরে কোনো শান্তি নেই, বারবার তার শুধু পেট্রোক্লাসের কথা মনে পড়ছে। পেট্রোক্লাস কত কষ্ট নিয়ে মৃত্যুবরণ করেছে সেই কথা বারবার অ্যাকিলিসের মনে আসছে। যতবার পেট্রোক্লাসের কথা অ্যাকিলিসের মাথায় আসছে, অ্যাকিলিস ঘুমাতে পারছে না। ততবার সে বাইরে বের হয়ে আসছে এবং হেক্টরের ডেড বডিটা তার তাঁবুর সামনে মাটিতে ফেলে রাখা হয়েছে। যতবার অ্যাকিলিস হেক্টরের মৃতদেহটা দেখছে, ততবার একবার তলোয়ার দিয়ে আঘাত করছে, বারবার আঘাত করছে। হি ড্র্যাগস হেক্টরস বডি রাউন্ড পেট্রোক্লাসের টুম। পেট্রোক্লাসের দেহ অবশেষ যেখানে সমাধিস্থ করা হয়েছে, তার চারপাশ দিয়ে হেক্টরের ডেড বডিটাকে টেনে ঘোরানো হয়েছে। ওই যেভাবে মানে ডেড বডিটা টেনে 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 চারপাশ দিয়ে বারবার রাউন্ড দিয়েছে। অ্যাপোলো হেক্টরের মৃতদেহটাকে রক্ষা করেছিল, তা না হলে হেক্টরের মৃতদেহ ছিন্ন ভিন্ন হয়ে যেত। অ্যাপোলো প্রোটেক্টেড দ্য ডেড বডি অফ হেক্টর। 11 দিন ধরে হেক্টরের ডেড বডির উপর অত্যাচার চলতে থাকে। 11 দিন ধরে যতবার করে অ্যাকিলিস তাঁবুতে ঢুকতো, একবার করে আঘাত করে ঢুকতো। যখনই তাঁবু থেকে বের হতো, হেক্টরের ডেড বডির উপর একবার করে আঘাত করত। 11 দিন ধরে হেক্টরের মৃতদেহের উপর অত্যাচার চালানো হয়। যদি অ্যাপোলো হেক্টরের মৃতদেহটাকে রক্ষা না করত, তাহলে ততদিনে হেক্টরের মৃতদেহ টুকরো টুকরো হয়ে যাওয়ার কথা ছিল। 11 দিন অত্যাচারের পর 39th ডে, আমাদের কাহিনী তখন 39তম দিন, তখন অন্যান্য গড স্পেশালি অ্যাপোলো হেরা অ্যাথেনি পোসাইডনের কাছে বলছে যে হেক্টরের মৃতদেহ উপর অনেক অত্যাচার হলো, এবার ডেড বডিটা ফিরিয়ে দিক। অ্যাকিলিস শুড রিটার্ন দ্য ডেড বডি। অ্যাপোলো খুব রিকোয়েস্ট করে, কিন্তু হেরা অ্যাথেনি পোসাইডন এরা আবার খুবই হস্টাইল, এরা কোনোভাবেই হেক্টরের ডেড বডিটা ফেরত দেবে না। তারপরেও অ্যাপোলো রিকোয়েস্ট করতে থাকে। অনেক কাকুতি মিনতির পর জিউস রাজি হয়। জিউস বলেন যে ঠিক আছে। জিউস তখন অ্যাকিলিসের মা থেটিসকে নির্দেশনা দিচ্ছে যে যাও, তুমি অ্যাকিলিসের কাছে গিয়ে বলো যে হেক্টরের মৃতদেহ যত তাড়াতাড়ি সম্ভব সে যেন ফিরিয়ে দেয়। জিউসের নির্দেশ অ্যাকিলিস মান্য করতে বাধ্য, অ্যাকিলিস রাজি হয়। ওইদিকে জিউস প্রায়ামকে নির্দেশনা দেয় যে কিভাবে ধন সম্পদ মুক্তিপণ নিয়ে অ্যাকিলিসের তাঁবুতে যেতে হবে এবং মুক্তিপণ দিয়ে হেক্টরের মৃতদেহটা ফেরত আনতে হবে। এই বিষয়ে জিউস বিস্তারিত নির্দেশনা প্রায়ামকে দিয়ে দেয়। তারপর প্রায়াম তার যে কয়জন যে কয়জন ছেলে বেঁচে ছিল তাদের সাথে পরামর্শ করে তার যত ধন সম্পদ আছে সব কিছু একসাথে করে রওনা দিল। জিউস তাকে সিগন্যাল দিল যে হ্যাঁ, তুমি এখন যাও। তারপর মেসেঞ্জার গড হার্মিস প্রায়ামকে সাবধানে গোপনে অ্যাকিলিসের তাঁবুর কাছে নিয়ে আসলো। রেড মার্কিং দেখছেন, অবশ্যই এটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা এই জায়গাটায় ফোকাস করব। লাইন 469 টু 571, আমরা এই লাইনগুলোতে ফোকাস করব। আমরা আজকে লেকচারে যে বিষয়গুলোতে ফোকাস করছি তা হলো কিভাবে হাউ প্রায়ামস সাপ্লিকেশন অফ অ্যাকিলিস সাকসিডস। প্রায়াম কিভাবে অ্যাকিলিসকে রাজি করায়। তারপর দে বোথ উইপ, তারা একসাথে চোখের জল ফেলে। অ্যান্ড অ্যাকিলিস কম্পেয়ার্স প্রায়ামস ফেট উইথ দ্যাট অফ হিজ ওন ফাদার পিলিয়াস। অ্যাকিলিস তখন প্রায়ামের দুর্ভাগ্যের সাথে তার নিজের বাবা পিলিয়াসের দুর্ভাগ্যের তুলনা করে। এবং এই অংশটুকু, বিশেষ করে এই অংশটুকু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই অংশটুকুতে খুব ভালো করে ফোকাস করব আজকে। প্রথমেই লেটস ফোকাস অন হাউ প্রায়াম সাপ্লিকেটস অ্যাকিলিস। প্রায়াম কিভাবে অ্যাকিলিসের কাছে গিয়ে মিনতি করছে, কিভাবে কাকুতি মিনতি করছে। আপনারা যদি ডান পাশে তাকান তাহলে দেখবেন অনেক বিখ্যাত বিখ্যাত পেইন্টিং, স্কাল্পচার আপনারা দেখতে পাবেন। প্রায়াম যেভাবে অ্যাকিলিসের কাছে কাকুতি মিনতি করে, প্রার্থনা করে, তা একটা
অনেক এ নিয়ে অনেক বিখ্যাত বিখ্যাত পেইন্টিং স্কাল্পচার আছে, তার বেশ কিছু আপনাদের সাথে শেয়ার করব। সো লেটস স্টার্ট আওয়ার লেকচার 7। প্রায়াম সাপ্লিকেটস অ্যাকিলিস। ট্রোজান কিং প্রায়াম অ্যাকিলিসের কাছে কাকুতি মিনতি করছে। Supplicating Achilles, Priam addressed him. Remember your own father, godlike Achilles, who is the same age as I am, and on the threshold of miserable old age. No doubt his neighbors are tormenting him, and there is nobody to protect him from the harm and damage they cause. Yet, while he knows you are still alive, he can rejoice in spirit and look forward day by day to seeing his beloved son come back from Troy. খুবই গুরুত্বপূর্ণ, আমরা ফোকাস করি, মনোযোগ দেন প্লিজ, যদি নোট করতে পারেন ভালো হয়। কিভাবে ট্রোজান কিং প্রায়াম অ্যাকিলিসের দৃষ্টি আকর্ষণ করছে? লুক এট দ্য ওয়ে অফ ডিসকোর্সটা আপনারা খেয়াল করবেন, কনভারসেশনটা কিভাবে স্টার্ট হচ্ছে। সরাসরি প্রিয়াম বলছে, রিমেম্বার ইউর ওন ফাদার গড লাইক অ্যাকিলিস। অ্যাকিলিস, তুমি তোমার নিজের বাবার কথা স্মরণ করো। হু ইজ দ্য সেম এজ অ্যাজ আই অ্যাম। তোমার বাবার যে বয়স আমারও একই বয়স। অ্যান্ড অন দ্য থ্রেশহোল্ড অফ মিজারেবল ওল্ড এজ। আমি যেমন বয়সের ভারে জর্জরিত, তোমার বাবাও বয়সের ভারে নিমজ্জিত। আমরা দুজনই আমাদের এই বয়সের কারণে, আমাদের অনেক বয়স, এই বয়সের কারণে আমরা সাফার করছি। এখন কিভাবে কথাটা শুরু করছে দেখেন তো। আমাদের সমাজে মুরব্বীরা যখন কথা বলে তখন কিভাবে কথা বলে? হাজার হাজার বছর আগে প্রায়াম অ্যাকিলিসের সাথে কথা বলছে, একইভাবেই কথা শুরু করছে। দেখেন কিভাবে কথা বলছে। শোনো বাবা, আমি তোমার বাবার বয়সী, তোমার বাবা যেমন বুড়ো আমিও বুড়ো, আমরা দুজনেই কষ্ট করছি, আমার কথা একটু মন দিয়ে শোনো। তাই না? কিভাবে কথা শুরু করছে প্রায়াম? দ্য ওয়ে অফ ডিসকোর্স, যেভাবে কথা বলছে, কথা বলার সিস্টেমটা কিন্তু এখনো তেমনই আছে। এখনো আমাদের মুরব্বীরা আমাদেরকে ডেকে বলে না যে শোনো বাবা, আমি তো তোমার বাবার বয়সী বা আমি তোমার দাদার বয়সী। প্রথমে তারা বয়সের দোহাই দেয়, তারপর এক্সপিরিয়েন্সের দোহাই দিয়ে তারা এমফাসিস করার চেষ্টা করে তাদের কথাগুলো। একইভাবে একইভাবে প্রায়াম কিন্তু অ্যাকিলিসের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে। প্রথমেই বলছে যে আমি তোমার বাবার বয়সী, আমি এবং তোমার বাবা দুজনেই আমরা আমাদের বয়সের ভারে নিমজ্জিত, আমরা বয়সের কারণে আমরা কষ্ট করছি। নো ডাউট হিজ নেইবারস আর টর্মেন্টিং হিম। তুমি তোমার বাবাকে একা রেখে এসেছো? তোমার বাবাকে তো তার প্রতিবেশীরা অত্যাচার করছে, নানাভাবে জ্বালাতন করছে। এন্ড দেয়ার ইজ নোবডি টু প্রোটেক্ট হিম। তোমার বাবাকে কে রক্ষা করবে এখন? ফ্রম দ্য হার্ম এন্ড ড্যামেজ অফ দে কজ। তোমার বাবার ক্ষতি করছে ওরা, তোমার বাবাকে হয়রানি করছে। তাহলে তোমার বাবাকে এই বয়সে কে রক্ষা করবে? তোমার বাবা কষ্ট করছে, তারপরেও তোমার বাবা যখন জানতে পারবে, while he knows you are still alive, যখন তোমার বাবা জানতে পারবে যে তুমি বেঁচে আছো, এত কষ্টের মধ্যেও, এত যন্ত্রণার মধ্যেও, সে যখন এই সংবাদটুকু জানবে যে তার ছেলে বেঁচে আছে, he can rejoice in spirit, সে এই সংবাদ শুনে মনে শান্তি লাভ করবে, সে শান্তি পাবে। যখনই তোমার বাবা শুনবে যে তুমি বেঁচে আছো, সে শান্তি পাবে। and look forward day by day to seeing his beloved son come back from Troy. তার বাবা একদিন ট্রয় থেকে ফিরে, তার ছেলে একদিন ট্রয় থেকে ফিরে আসবে। তোমার বাবা চিন্তা করছে যে আমার ছেলে তো একদিন ট্রয় থেকে ফিরে আসবে এবং তার সাথে তোমার দেখা হবে। এই ভেবে তোমার বাবা সমস্ত কষ্ট সহ্য করছে। তাহলে কিভাবে কিভাবে তাহলে অ্যাকিলিসের দৃষ্টি আকর্ষণ করছে প্রিয়াম? এখানে কিন্তু আমরা পিকচার অফ হিউম্যান লাইফ, আ কম্প্রিহেন্সিভ পিকচার অফ হিউম্যান লাইফ, বিশেষ করে যারা বয়স্ক, তারা কিভাবে তরুণদের মনোযোগ আকর্ষণ করে, হাজার হাজার বছর আগেও করতো, এখনো একইভাবে করে। দ্য ওয়ে অফ ডিসকোর্স, প্রায়াম যেভাবে অ্যাকিলিসের সাথে কথা বলছে, এখানে কিন্তু আমরা ক্লাসিক এলিমেন্ট খুঁজে পাচ্ছি।
এবং এখানে আমরা বেসিক হিউম্যান ইমোশনস কোনটা পাচ্ছি? এই যে পেইন, দ্য পেইন ইনসাইড প্রায়ামস মাইন্ড, প্রায়ামের মনের যে যন্ত্রণা, সেই যন্ত্রণা কিন্তু প্রকাশ পাচ্ছে। এবং বাবা ও ছেলের সম্পর্কটার কেমন তার একটা ইঙ্গিত কিন্তু আমরা এখানে পাচ্ছি। বাবা হাজার কষ্টের মধ্যেও বাবা যখন শুনতে পাবে যে তার ছেলে ভালো আছে, তার ছেলের সাথে তার দেখা হবে, সেই আশায় আশায় বাবা কিন্তু সব যন্ত্রণা নীরবে সহ্য করতে পারে। তাহলে এই পার্টটা আপনারা বুঝতে পারছেন why this part is important। তারপর এই পার্টটা নাদিয়া হোসেন প্রভা পড়েন তো তারপরের প্যারাগ্রাফটা। জি স্যার। But my life has been dogged, সেটা সেটা উচ্চারণ কি হবে? Calamity. Sir, My life has been dogged by calamity. calamity. I had the best sons in the whole of this broad realm, and now not one I say, is left. There were 50 when the Greek army arrived. 19 of them were born by one mother, and the rest to the two other women in my palace. Most of them have fallen in action, and the only one I could still count on, the mainstay of Ilium and its inhabitants. You killed him a short while ago, fighting for his native land, Hector. It is to get him back from you that I have now come to the Greek ships, bringing an immense ransom with me. থ্যাংক ইউ। তাহলে দেখেন কিভাবে প্রায়াম অ্যাকিলিসকে রাজি করানোর চেষ্টা করছে, কনভিন্স করানোর চেষ্টা করছে। সে কিন্তু সরাসরি কেন সে এসেছে সেটা কিন্তু প্রথমেই সে বলে নাই। প্রথমে সে আগে পরিস্থিতি তৈরি করে নিয়েছে। বলছে অ্যাকিলিসকে যে অ্যাকিলিস, আমি তোমার বাবার বয়সী, তোমার বাবা, আমি যেমন কষ্ট করছি তোমার বাবাও কষ্ট করছে, কিন্তু আমার করবেন। হ্যাঁ শিওর। আমরা শুরুতে দেখেন প্রায়াম কিন্তু সরাসরি সে কেন এসেছে অ্যাকিলিসের তাঁবুতে, প্রথমেই সে কিন্তু সেটা বলছে না। বলার আগে তার একটা কায়দা আছে। সে কিন্তু পরিস্থিতি তৈরি করে নিচ্ছে, অ্যাকিলিসের মনটাকে একটু নরম করে নিচ্ছে, তার বাবার কথা মনে করিয়ে দিচ্ছে। বাবা হাজার হাজার মাইল দূরে সাফার করছে, তখন সেটা চিন্তা করে অ্যাকিলিসের মনটা একটু নরম হলো। নরম হওয়ার পরে সে আরেকটু সিম্প্যাথি গেইন করার চেষ্টা করছে। সে বলছে যে দেখো, তোমার বাবা তো তাও কপাল ভালো, তার ছেলে বেঁচে আছে, একদিন তার ছেলের সাথে দেখা হবে, সেই আশায় আশায় সে সব যন্ত্রণা সহ্য করতে পারে, কিন্তু আমার অবস্থা দেখো। তখন প্রায়াম অ্যাকিলিসের কাছে কাকুতি মিনতি করছে যে আমার অবস্থাটা দেখো। মাই লাইফ হ্যাজ বিন ডগড বাই ক্যালামিটি, তোমরা আসার পর থেকে আমার জীবনে শুধু দুর্যোগ আর বিপদ। I had the best sons in the whole of this broad realm. এই পুরো এলাকায়, পুরো গ্রিক সাম্রাজ্যে আমি ছিলাম সবচেয়ে ভাগ্যবান, আমারই ছিল সবচেয়ে শ্রেষ্ঠ সন্তান, আমার ছেলেরা ছিল শ্রেষ্ঠ সন্তান। and now not one, এখন বলার মতো আমার আর কেউ রইল না। not one I say, সেই সেরা শ্রেষ্ঠ সন্তানদের কেউই এখন আর বেঁচে নাই। not one I say is left, একজনও বেঁচে নাই। There were 50 when the Greek army arrived. 10 বছর আগে গ্রিকরা যখন ট্রয় আক্রমণ করে, তখন প্রায়ামের ছিল 50 জন সন্তান, 50 sons, 50 great sons. 19 of them were born by one mother. হেকাবির কথা বলছে, হেকাবির গর্ভে 19 জন ছেলের জন্ম হয়েছিল। and the rest to other women in my palace, এবং বাকিদের জন্ম হচ্ছে প্রায়ামের আরো যারা উপপত্নী আছে প্যালেসে, তাদের গর্ভে। most of them have fallen in action, বেশিরভাগ সন্তান তারা আজকে মৃত। most of the sons are fallen in action, and the only one I could still count on. প্রায়াম বলছে যে আমার সবচেয়ে আদরের সন্তান, যাকে নিয়ে আমরা গর্ব করতাম, আমাদের ইলিয়ামের রক্ষক ছিল যে হেক্টর,
You killed him a short while ago. তুমি তাকে হত্যা করেছো। Fighting for his native land. আমার ছেলে তার জন্মভূমির জন্য যুদ্ধ করেছিল। তুমি তাকে হত্যা করেছো। Hector, it is to get him back from you. আমি তার মৃতদেহ তোমার কাছ থেকে নিয়ে যেতে এসেছি। That I have now come to the Greek ships, bringing an immense ransom with me. আমার সহায় সম্পত্তি যা কিছু আছে সবকিছু আমি সাথে করে নিয়ে এসেছি। আমি আমার ছেলের মৃতদেহটাকে ফেরত নিয়ে যাব। এই যে আর্তনাদ, কি পরিমাণ কষ্ট নিয়ে বাবা এই কথাগুলো বলছে। Father Priam here to take the dead body of his dear son Hector. কিভাবে বলছে দেখেন। The way Priam is saying, basic human emotion, এই যে পেইন, প্রিয়জন হারানোর বেদনা, bereavement, পেইন, agony, যুদ্ধ কতটা কি পরিমাণ ট্র্যাজেডি মানুষের জীবনে নিয়ে আসে। প্রায়াম তার 50 ছেলে ছিল, তা বেশিরভাগই মৃত। মোস্ট অফ দ্য সন্স আর কিল্ড, বেশিরভাগ সন্তান, তার বেশিরভাগ ছেলেই অ্যাকিলিসের হাতেই মৃত্যুবরণ করেছে। এবং প্রায়ামের শ্রেষ্ঠ সন্তান হেক্টরও অ্যাকিলিসের হাতে মৃত্যুবরণ করেছে। প্রায়াম বলছে যে টেক টেক এভরিথিং, আমি আমার সাথে করে আমার ধন সম্পদ যা ছিল সব নিয়ে এসেছি। টেক ইট and return the dead body of my beloved son. বাবা তার ছেলের মৃতদেহটাকে ফেরত নিয়ে যেতে এসেছে। অ্যাকিলিস, এর পরেও যদি অ্যাকিলিসের মন নরম না হয়, তারপরেও অ্যাকিলিসকে আরো 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 গভীরভাবে আরো কাকুতি মিনতি করছে। প্রায়াম বলছে, অ্যাকিলিস, রেসপেক্ট দ্য গডস and have pity on me. প্রায়াম বলছে যে Zeus has decided, respect the decision of Zeus and have pity on me. আমার প্রতি করুণা করো। Remembering your own father, তোমার বাবার কথা চিন্তা করে, জিউসের নির্দেশনার কথা চিন্তা করে আমার প্রতি একটু করুণা করো। এরপরে রেড মার্ক করা আছে, এটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, মার্ক করে রাখা আছে, একটু নোট করে রাখেন। প্রায়াম অ্যাকিলিসকে বলছে, I am even more entitled to pity. তোমার বাবার থেকে আমি আরো বেশি করুণা ডিজার্ভ করি, আমি আরো করুণা প্রার্থী। Since I have brought myself to do something no one else on earth has done. আমি এখন এমন একটা কিছু করব, আমি এখন এমন এক কাজ করব যেটা পৃথিবীর কেউ কখনো আগে কোনোদিন করে নাই। I have brought myself to do something, এমন একটা কিছু করব no one else on earth has done. এই পৃথিবীর কেউ কখনো সেই কাজটা করেনি। I have raised to my lips the hands of the man who killed my sons. যে মানুষের হাতে আমার বহু সন্তানের মৃত্যু হয়েছে, আমি সেই খুনি, সেই হত্যাকারীর হাতে আমি চুম্বন করছি। I am kissing that hand that killed many of my sons. আমার বহু সন্তানের হত্যাকারী, তার হাতে আমি চুমু খাচ্ছি। কতখানি অসহায় হয়ে, কতখানি ডেসপারেট হয়ে, কতখানি যন্ত্রণা নিয়ে বাবা তার সন্তানের হত্যাকারীর হাতে চুমু খাচ্ছে, কতখানি ডেসপারেট, কতটা আকুল ভাবে প্রায়াম অ্যাকিলিসকে কাকুতি মিনতি করছে। প্রথমে কথা দিয়ে ভোলানোর চেষ্টা করলো, ধন সম্পদ দিয়ে ভোলানোর চেষ্টা করলো, এখন হাতে চুমু খাচ্ছে। প্রায়াম অ্যাকিলিসকে কতটা, মানে কিভাবে অ্যাকিলিসকে রাজি করানোর চেষ্টা করছে আপনারা দেখেন। বাবা কতটা ডেসপারেট হলে তার ছেলের লাশ চাইতে এসে এতটা কাকুতি মিনতি করতে পারে। নূর ইসলাম দেখতে পাচ্ছেন, নূর ইসলাম। Yes, sir. তারপর একটা পড়েন তো, with these words. With these words, he
in Achilles a longing to weep for his own father. Taking the old man's hand, Achilles gently put him from him, and they were both overcome by their memories. Priam handled the Achilles' feet, wept aloud for man slaying Hector, and Achilles wept for his father, and then again for Patroclus. The house Achilles wept for his father, দ্য and হাউস ওয়াজ ফিল্ড, একটা লাইন মিস the করে ফেলছে। okay, sir, uh, and the house, sir, and Achilles wept for his father, and then again for Patroclus. The house was filled with the sound of their lamentation. But when a godlike Achilles had enough of tears and longing had abated from mind and body, he leapt at once for his chair, and in chairperson for the ইন old man, কম্প্যাশন, ইন in কম্প্যাশন। compression, in compression for the old man's grey head and grey beard, took him by the arm and raised him. থ্যাংক ইউ। আমরা প্রিয়ামের ডিসকোর্স স্টাইল নিয়ে কথা বলছিলাম। শুরু থেকে আমরা লক্ষ্য করি, আবার পেছনে যাই। প্রায়ামের উদ্দেশ্য হচ্ছে অ্যাকিলিসের কাছে এসে কাকুতি মিনতি করে যেভাবেই হোক তার মনটা নরম করে তার কাছ থেকে তার ছেলের লাশটা নিয়ে যাওয়া। কতটা কতটা জেন্টল ওয়েতে প্রায়াম অ্যাপ্রোচ করছে দেখেন। কার সাথে কথা বলছে, কে কার সাথে কথা বলছে? বাবা তার ছেলের হত্যাকারীর সাথে কথা বলছে। বাবা তার বহু সন্তানের হত্যাকারী, বাবা তার সবচেয়ে আদরের সন্তানের হত্যাকারীর সাথে কথা বলছে। এমনিতে কি থাকার কথা ছিল? ঘৃণা থাকার কথা ছিল না? বিদ্বেষ থাকার কথা ছিল না? প্রচন্ড রাগ থাকার কথা ছিল না? ঘৃণা থাকার কথা তো ছিল, তাই না? কিন্তু প্রিয়াম অ্যাকিলিসের সাথে যে কথা বলছে দেখেন, তার মধ্যে বিন্দুমাত্র রাগ নাই। সে কতটা নরম ভাবে বলছে। প্রথমেই সে কি সুন্দরভাবে পরিস্থিতি তৈরি করে নিচ্ছে যে দেখো, আমি তোমার বাবার বয়সী, আমি যে যন্ত্রণা পাচ্ছি তোমার বাবাও সেই যন্ত্রণা পাচ্ছে, কিন্তু তোমার বাবা কত ভাগ্যবান যে তার ছেলে বেঁচে আছে, তার ছেলে একদিন ফিরবে, সেই আশায় সে এখনো আছে। আর আমি দেখো, আমার 50টা ছেলে ছিল, বেশিরভাগই আজকে মৃত। আমার সবচেয়ে আদরের সন্তান সেও মৃত, তুমি কিছুদিন আগে তাকে মেরে ফেলেছো। সে কিভাবে সিম্প্যাথি গেইন করার চেষ্টা করছে, যে গ্রিকরা আসার পর থেকেই প্রিয়াম তার সর্বনাশের শুরু। একের পর এক সে সন্তান হারাচ্ছে, একের পর এক সে ট্র্যাজেডির শিকার হচ্ছে। তারপর সে বলছে যে নাও, আমি আমার যত সহায় সম্পত্তি ছিল, যা কিছু ছিল সবকিছু সাথে করে নিয়ে এসেছি, আমার সম্পত্তি নাও, আমার ছেলের লাশটা আমাকে ফেরত দাও। কতখানি কতখানি ডেসপারেট বাবা, কতখানি ডেসপারেট, কতখানি অসহায়। আপনারা দেখেন যে ছেলের লাশের জন্য সে সম্পত্তি নিয়ে আসছে। প্রথমে কথা বলে নরম করার চেষ্টা করলো, তারপর নিজের দুরবস্থা বলে সিম্প্যাথি গেইন করার চেষ্টা করলো, তারপর সে সম্পদের লোভ দেখালো, তাতেও হচ্ছে না। তারপরে বলছে যে অ্যাকিলিস, রেসপেক্ট দ্য গডস, জিউসের নির্দেশনা, জিউসের কথা সম্মান করে রাজি হও। হ্যাভ পিটি অন মি, রিমেম্বারিং ইউর ওন ফাদার, আবার বাবার কথা মনে করিয়ে দিচ্ছে যে তোমার বাবা কতটা খারাপ, কতটা অসহায় পরিস্থিতিতে আছে, চিন্তা করো। শুধু তাই না, এরপর সে কতখানি ডেসপারেট। ফাদার কিসড দ্য হ্যান্ড অফ হিজ সন্স মার্ডারার, তার ছেলেদের বহু সন্তানের হত্যাকারী, তার সবচেয়ে সবচেয়ে শ্রেষ্ঠ সন্তানের হত্যাকারী, সেই হত্যাকারীর হাতে সে চুমু খাচ্ছে। তাহলে অ্যাকিলিস যত যাই হোক একদম অমানুষ তো না। অ্যাকিলিস ইজ নট আ মনস্টার। যদিও আমরা গত ক্লাসে অ্যাকিলিসকে ডিমন হিসেবে পেয়েছি, সে একের পর এক মানুষ হত্যা করেছে, লাইক অফ মনস্টার, হি ডিস্ট্রয়েড মেনি লাইফ। কিন্তু
অ্যাকিলিসের মধ্যে কিছুটা হলেও তো হিউম্যানিটি বেঁচে ছিল। এই জন্য যে যখন প্রায়াম তার ছেলের লাশ ফেরত পেতে তার ছেলের হত্যাকারীর হাতে চুমু খাচ্ছে, তখন আর অ্যাকিলিস তার আবেগকে নিয়ন্ত্রণ করতে পারছে না। অ্যাকিলিস হাজার হলেও সে তো মানুষ। উইথ দিস ওয়ার্ডস, এইভাবে যখন ধীরে 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 প্রায়াম অ্যাকিলিসের হৃদয়কে স্পর্শ করলো, তখন হি awoke in Achilles a longing to weep for his own father. তখন সত্যি সত্যি অ্যাকিলিস কেঁদে ফেলল। তার বাবার কথা মনে করে অ্যাকিলিসের চোখে পানি চলে আসলো। টেকিং দ্য ওল্ড ম্যানস হ্যান্ড, অ্যাকিলিস জেন্টলি পুট হিম ফ্রম হিম। ধীরে ধীরে অ্যাকিলিস নিচে পড়েছিল। পাশে ছবি আছে, স্কাল্পচার আছে, দেখতে পাচ্ছেন যে প্রায়াম কিভাবে মাটিতে পড়েছিল। অ্যাকিলিস ধীরে ধীরে প্রায়ামকে মাটি থেকে তোলার চেষ্টা করে। টেকিং দ্য ওল্ড ম্যানস হ্যান্ড, অ্যাকিলিস জেন্টলি পুট হিম ফ্রম হিম। তারপর দুজনেই প্রবলভাবে তারা আবেগপ্রবণ হয়ে পড়লেন। দে ওয়ার বোথ ওভারকাম বাই দেয়ার মেমোরিজ। তারা প্রচন্ড ভাবে আবেগপ্রবণ, ইমোশনাল হয়ে পড়লেন। প্রায়াম যেন অ্যাকিলিসকে ছাড়ছেই না। প্রায়াম হাডলড এট অ্যাকিলিসেস ফিট। প্রায়াম তখন অ্যাকিলিসের পায়ে গিয়ে ধরলো। এত বয়স্ক একজন ব্যক্তি, তরুণ অ্যাকিলিস তার পায়ে ধরছে। লুক এট দ্য সিচুয়েশন, বয়স্ক একজন লোক একজন যুবকের পায়ে ধরছে। প্রায়াম হাডলড এট অ্যাকিলিসেস ফিট। অ্যাকিলিসের পা ধরে জোরে চিৎকার করে উঠল। কতখানি যন্ত্রণায় বাবা তার সন্তানদের হত্যাকারীর পা ধরে চিৎকার করে কাঁদছে। সিচুয়েশনটা আপনাদেরকে একটু ফিল না করলে আপনারা বুঝতে পারবেন না। বাবা তার বহু সন্তানের হত্যাকারীর হাতে শুধু চুমু খেলো তাই না, তার পায়ে ধরে চিৎকার করে কাঁদছে। প্রায়াম huddled at Achilles' feet, wept aloud for manslaying Hector. প্রায়ামের কান্না দেখে অ্যাকিলিস আর নিজেকে সামলাতে পারল না। অ্যাকিলিসও কেঁদে ফেলল। অ্যাকিলিস wept for his father. অ্যাকিলিস তার বাবার কথা, পিলিয়াসের কথা স্মরণ করে কাঁদছে, যে ছেলে থাকা সত্ত্বেও বাবা কত কষ্ট করছে, ছেলে বেঁচে থাকতে বাবা কত কষ্ট করছে। অ্যাকিলিসের চোখে পানি চলে আসলো, অ্যাকিলিসও কাঁদতে শুরু করলো। দেন এগেইন ফর পেট্রোক্লাস, তারপর পেট্রোক্লাসের কথা স্মরণ করলো অ্যাকিলিস। তারপর পেট্রোক্লাসের কথা তার মনে পড়লো, আবার সে কান্নায় ভেঙে পড়লো। দ্য হাউস ওয়াজ ফিল্ড উইথ সাউন্ড অফ দ্য ল্যামেন্টেশন। এরপর কিছুক্ষণ ধরে প্রায়াম এবং অ্যাকিলিস এবং প্রায়াম তারা চিৎকার করে কাঁদলো। তাদের হাহাকার, তাদের কান্নার মধ্য দিয়ে বের হতে আসতে লাগলো। তাদের চোখ বেয়ে পানি পড়ছে, তারা কষ্টে আর্তনাদে চিৎকার করছে। Their lamentation, the house was filled with the sounds of their lamentation. But when godlike Achilles had had enough, কিছুক্ষণ চিৎকার করে আর্তনাদ করার পর, কান্না করার পর অ্যাকিলিস নিজেকে সংযত করলো। Achilles had had enough of tears, and then longing had ebbed from mind and body. ধীরে ধীরে অ্যাকিলিস নিজেকে সংযত করলো। বেশ কিছুক্ষণ কান্নাকাটির পর অ্যাকিলিস নিজেকে সংযত করলো। তারপর he leapt at once from his chair, সে তার চেয়ার থেকে উঠে দাঁড়ালো, and in compassion for the old man's grey head and grey beard took him by the arm and raised him. নিচে পড়েছিল এক প্রায়াম, অ্যাকিলিস তাকে দুই হাত ধরে তুললো। অ্যাকিলিস প্রায়ামের সাথে এখন যে আচরণটা করছে, অনেকে বলতে পারেন যে জিউসের নির্দেশনা মোতাবেক হয়তো অ্যাকিলিস এই আচরণটা করছে, কিন্তু আমরা বলতে পারি না, অ্যাকিলিসের মধ্যে কিছুটা হলেও মানবিকতা টিকে ছিল। এরপর অ্যাকিলিস প্রায়ামকে বলছে, সায়েদা সুলতানা নীলিমা পড়েন তো এখান থেকে। নীলিমা, আইভি, আনারকুলি আইভি।
Yes, vibrations. sir. হ্যাঁ, পড়েন তো এখান Yes, থেকে। sir. Unhappy man of sorrows. Unhappy man of sorrows, you have indeed suffered much. How could you bring yourself to come alone to the Greek ships into the presence of a man who had killed so many of your fine sons? You must have a heart of iron. Here now be seated on their chair, and for all our grief, let us leave our sorrows locked up in our hearts, for weeping is cold comfort and does little good. We men are weak creatures, and the gods have woven grief into our lives, but they themselves are free from care. থ্যাংক ইউ। আমরা এইটুকু কি হচ্ছে দেখি। অ্যাকিলিস অনেকক্ষণ, অ্যাকিলিস এবং প্রায়াম তারা কিন্তু একসাথে কান্না করেছে, একসাথে দে শেড দেয়ার টিয়ার্স, তারা একসাথে অশ্রু বিসর্জন করেছে। অ্যাকিলিস কান্নাকাটি শেষ হওয়ার পর সে যখন নিজেকে সামলাতে পারলো, তখন অ্যাকিলিস প্রায়ামকে বলছে, আনহ্যাপি ম্যান অফ সরোজ, ইউ হ্যাভ ইনডিড সাফার্ড মাচ। সত্যি প্রায়াম, তুমি অনেক কষ্ট সহ্য করেছো, অনেক যন্ত্রণার মধ্য দিয়ে তুমি গিয়েছো। How could you bring yourself to come alone to the Greek ships into the presence of a man who had killed so many of your fine sons? যে মানুষটা তোমার এত এত সন্তানকে হত্যা করেছে, তুমি তার তাঁবুর সামনে একা একা কি করে এলে? কত সাহস তোমার! ইউ মাস্ট হ্যাভ আ হার্ট অফ আয়রন। তোমার হৃদয়টা তো লোহার মতো। হিয়ার নাও, বি সিটেড অন দিস চেয়ার। তারপর অ্যাকিলিস যে চেয়ারে বসেছিল, অ্যাকিলিস যে আসনে বসেছিল, প্রায়ামকে বলছে যে তুমি এখানে বসো। বি সিটেড অন দিস চেয়ার। প্রায়াম ততক্ষণ মাটিতে পড়েছিল। তারপর প্রায়ামকে তুলে অ্যাকিলিস তার চেয়ারে বসাতে চাইছে। For all our grief, let us leave our sorrows locked up in our hearts. দুঃখ মানুষকে বিলিয়ে বেড়ানোর মতো না। আমাদের মনে যা দুঃখ আছে তা আমাদের মনের মধ্যেই থাকুক, মনের সিন্ধুকে সেটাকে তালাবন্ধ করে রেখে দেই। দুঃখ বিলিয়ে বেড়ানোর জিনিস না। দুঃখ, আমাদের যা কিছু দুঃখ আছে তা কিছু মনের মধ্যেই থাকুক। let us let us leave our sorrows locked up in our hearts, for weeping is cold comfort. আমরা যদি কাঁদতে থাকি, কান্নাকাটি করে কোনো লাভ নেই, কেঁদে কোনো লাভ হবে না। উইপিং ইজ কোল্ড কমফোর্ট এন্ড ডাজ লিটল গুড। কান্নাকাটি করে কোনো লাভ নেই, অশ্রু বিসর্জন করে কোনো লাভ নেই। এরপরে যে লাইনটা আছে এটা হচ্ছে আমার এই ইলিয়াডের সবচেয়ে প্রিয় লাইন, one of my most favorite sentences, one of the most favorite lines in Homer's Iliad. অ্যাকিলিস প্রাইমকে বলছে, we men are wretched creatures, and the gods have woven grief into our lives. আমরা অসহায় প্রাণী, আমরা অসহায়। Gods and goddess, they have woven grief into our lives. আমাদের জীবন দুঃখ দিয়ে গাঁথা। আমাদের জীবন যদি নকশি কাঁথা হয়, আমাদের জীবন দুঃখ দিয়ে গাঁথা। Our lives are woven grief. Gods and goddess, they have woven grief into our life. আমাদের জীবনের পরতে পরতে শুধু দুঃখ, দুঃখের সুতা দিয়ে বোনা আমাদের জীবনের নকশি কাঁথা। But they themselves are free from care. কিন্তু gods and goddess, they don't care. যত সাফারিং সব আমাদের জন্য। All the sufferings for the mortals. আমাদের জীবনে শুধু দুঃখ, প্রতিটা স্তরে স্তরে, প্রতিটা খণ্ডে খণ্ডে শুধু দুঃখ। Gods and goddess, they don't care about us. Zeus, এখান থেকে পড়েন তো রিয়াদ, পড়েন তো রিয়াদ।
Zeus, who delights. Zeus, who delights in thunder, has two jars standing on the floor of his palace in which he keeps his gifts, evils in one and blessing in the other. People who are received from him a mixture of the two enjoy varying fortunes, sometimes good and sometimes bad. But when Zeus serves a man from the jar of evil only, he debays him. Ruinous hunger Drives him. drives him over the bright earth, and he goes his way, respected by no one, God or man. থ্যাংক ইউ। অ্যাকিলিস প্রাইমের সাথে কথা বলছে। প্রাইম যে কিছুক্ষণ আগে বললো না যে প্রাইমের ভাগ্য খুবই খারাপ, প্রাইম তার ভাগ্য নিয়ে কথা বলছিল, সেই প্রশ্নের জবাবে, সেই কথার জবাবে অ্যাকিলিস বলছে যে সবকিছুর পেছনে আছেন জিউস। এটা গ্রিকদের ধর্মীয় বিশ্বাস, অর্থোডক্স গ্রিক রিলিজিয়াস বিলিফ। গ্রিকরা বিশ্বাস করত, ও এনশিয়েন্ট গ্রিকরা বিশ্বাস করত জিউস, the king of the gods and goddess, Zeus, who delights in thunder, has two jars standing on the floor of his palace. জিউসের যে প্রাসাদ, যেখান থেকে মানুষ সৃষ্টি করা হয়, সেই প্রাসাদের মেঝেতে দুটো বিশাল বিশাল পাত্র আছে, জার আছে। একটার মধ্যে আছে হচ্ছে সৌভাগ্য, আরেকটার মধ্যে দুর্ভাগ্য। ইভিলস ইন ওয়ান, একটাতে হচ্ছে দুর্ভাগ্য, and blessings in the other, আরেকটাতে হচ্ছে সৌভাগ্য। People who receive from him a mixture of the two enjoy varying fortunes. একটা মানুষের যখন জন্ম হয় তখন জিউস দুটো পাত্র থেকে কিছু কিছু মানুষকে দেয়, কিছু সৌভাগ্য কিছু দুর্ভাগ্য। একটা মানুষের নিয়তিতে কিছু সৌভাগ্য কিছু দুর্ভাগ্য, সৌভাগ্য এবং দুর্ভাগ্যর একটা সংমিশ্রণ থাকে। সামটাইমস গুড, কখনো কখনো সৌভাগ্য, সামটাইমস ব্যাড, কখনো কখনো দুর্ভাগ্য। বাট কখনো কখনো কিছু কিছু হতভাগ্য মানুষ আসেন, এভরি নাও এন্ড দেন, মাঝে মাঝেই আমরা দেখতে পাই কিছু হতভাগ্য মানুষ, তারা পৃথিবীতে জন্মগ্রহণ করেন। তারা কারা? But when Zeus serves a man from the jar of evil only, কিছু কিছু দুর্ভাগা মানুষ, হতভাগা মানুষ, তারা শুধু ওই দুর্ভাগ্যের যে পাত্র সেখান থেকেই শুধু পায়। Zeus debases him, জিউস তাকে একদম বরবাদ করে দেয়, তার জীবনটা ধ্বংস হয়ে যায়। Ruinous hunger drives him over the bright earth, পুরো পৃথিবী জুড়ে সে তখন হিংস্র পশুর মতো বিচরণ করতে থাকে, তার ক্ষুধা কখনো নিবৃত্ত হয় না। Ruinous hunger drives him over the bright earth, and he goes his way respected by no one, God or man. সে কারো কাছ থেকে সম্মান পায় না, সে কোথাও থেকে শান্তি পায় না। অ্যাকিলিস বলছেন যে মানুষের জন্মের সাথে সাথেই তার নিয়তি নির্দিষ্ট হয়ে যায়, তার নিয়তিতে সৌভাগ্য এবং দুর্ভাগ্য মিশ্রণ করে দেন জিউস নিজেই। ইমন কথা বলতে পারবেন? ইমন? তাওহিদ, তাওহিদ আহমেদ স্যার পড়েন তো। স্যার আমি একটু ঠিক করে নিই। Look at my father, Peculius, from the moment he was born. The gods showered showered supporters splendid gift on him, fortune and wealth unparalleled among men, lordship over the
স্যার এটা কি উচ্চারণ হবে? Myrmidons. Myrmidons. Myrmidons, and thought he was a Though he was a man, goddess for his wife, but the god also gave him his share of evil. No children in his place to 540 follow in his step. Only a single son, and he destined for an untimely death. What is more, even though he is growing old, he gets no care from me because I am sitting around here in Troy, far from the land of my father, seeing to you and your children. thank you. অ্যাকিলিস বলছে, একটু আগে বললো না যে একটা মানুষের নিয়তিতে সবসময় সৌভাগ্য এবং দুর্ভাগ্যের মিশ্রণ থাকে। তার উদাহরণস্বরূপ অ্যাকিলিস বলছে তার বাবার কথা, লুক এট মাই ফাদার পেলিয়াস, ফ্রম দ্য মোমেন্ট হি ওয়াজ বর্ন। অ্যাকিলিস বলছে যে আমার বাবা যখন জন্মগ্রহণ করেন, জন্মের পর থেকেই দ্য গডস শাওয়ার্ড স্প্লেন্ডিড গিফটস অন হিম। জিউস তার কপালে অনেক সৌভাগ্য রেখেছে, ফরচুন অ্যান্ড ওয়েলথ, তার সৌভাগ্য, সম্পদ, আনপ্যারালালড অ্যামং ম্যান। পিলিয়াসের মতো এত সৌভাগ্যবান মানুষ খুব কমই আছে। ফরচুন অ্যান্ড ওয়েলথ, আনপ্যারালালড অ্যামং ম্যান, lordship over the Myrmidons, one of the greatest fighting elite groups, Myrmidons, এই মার্মিডান্সদের উপর সে কর্তৃত্ব পেয়েছে। Though he was a man, পেলিয়াস, অ্যাকিলিস বলছে আমার বাবা একজন সাধারণ মানুষ ছিলেন, but he got a goddess for his wife, কিন্তু সে স্ত্রী হিসেবে একজন গডেসকে পেয়েছেন। But the god also gave him share of evil, কিন্তু আমার বাবা তার কপালে যে শুধু সৌভাগ্য ছিল তাই নয়, কিছু দুর্ভাগ্যও ছিল। No children in his palace to follow his steps. এখন তাকে দেখার মতো, তাকে রক্ষা করার মতো, তার পথে চলার মতো কেউই নাই তার প্রাসাদে। No one in his palace to follow in his step. Only a single son. একটাই মাত্র ছেলে সে পেয়েছে। And he destined for an untimely death. এবং তার একমাত্র সন্তান অকালে মৃত্যুবরণ করবে। আমরা গত ক্লাসে জেনেছি যে জেনে শুনে কিন্তু অ্যাকিলিস হেক্টরকে হত্যা করেছে। অ্যাকিলিস ভালো করেই জানতো যে হেক্টরের মৃত্যুর সাথে সাথেই অ্যাকিলিসের মৃত্যুর নিশ্চয়তা চলে আসবে। হেক্টরের মৃত্যু মানেই অ্যাকিলিসও খুব দ্রুত মৃত্যুবরণ করবে। সেই হিসেবে বলছে যে আমার বাবা তার একটাই মাত্র সন্তান এবং সেই সন্তান অকালে মৃত্যুবরণ করবে। His only son is destined for an untimely death. What is more, even though he is growing old, সে যত দিন যাচ্ছে সে বয়সের ভারে নিমজ্জিত, কত কষ্টের মধ্য দিয়ে, কত যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছে। He gets no care from me. তার ছেলে তাকে দেখতে পাচ্ছে না, আমি তার ছেলে হয়ে তার দেখাশোনা করতে পারছি না। কেন? Because I am sitting around here in Troy. কারণ আমি এখন আছি কোথায়? ট্রয়ে, far from the land of my fathers, seeing to you and your children. আমি আমার বাবাকে তো দেখাশোনা করতে পারছি না, বরং আমি তোমাদের দেখাশোনা করছি। তাহলে অ্যাকিলিস তার বাবার উদাহরণটা টানলেন যে আমার বাবা তার অর্ধেক জীবনে কত সৌভাগ্য পেয়েছে, সৌভাগ্যের পর সৌভাগ্য, আর এখন শেষ বয়সে এসে আমার বাবা শুধু দুর্ভাগ্যের শিকার। অ্যাকিলিস এই কথাটাই বলতে চাইলেন যে মানুষের জীবনে সৌভাগ্য এবং দুর্ভাগ্যের সংমিশ্রণ থাকবে। আজ যে সৌভাগ্যবান, কাল দুর্ভাগ্য তাকে গ্রাস করতে পারে। Now we have heard, Venerable Sir, there was a time when fortune smiled on you. একটা সময় ছিল যখন তোমারও সৌভাগ্য ছিল।
They say there was no one to compare with you for wealth and sons in the lands that are enclosed between Lesbos out to the sea where Makkah reigned. আশেপাশে অ্যাকিলিস প্রাইমকে বলছে যে আশেপাশের কোন রাজ্য তোমার মতো এত সৌভাগ্যবান ছিল না, কোন রাজারই সৌভাগ্য তোমার মতো এমন ছিল না। তুমি সবচেয়ে ধনী, তোমার সম্পদ সবচেয়ে বেশি অন্যদের চাইতে, তোমার সন্তানেরা অন্য সকল সন্তানের চাইতে সেরা, শ্রেষ্ঠ। একটা সময় ছিল প্রায়াম যখন তুমিও সৌভাগ্যবান ছিলে। They say there was no one to compare with you for wealth and sons in all the lands that are enclosed between Lesbos out to the sea where Makkah reigned, Phrygia island and the vast Hellespont. মানে বিশাল এলাকা, একদিকে লেসবস আর একদিকে হেলসপন্ট, হিউজ এরিয়া, ইউরোপের একটা বিশাল এরিয়া জুড়ে, এটা ওই এনশিয়েন্ট গ্রিস এন্ড ওই সময়টাতে আশেপাশের কোন রাজ্যই তোমার মতো এত সৌভাগ্যবান ছিল না। Ever since the sky god brought me here to be your scourge, কিন্তু জিউস যখন সিদ্ধান্ত নিয়ে নিল যে আমি অ্যাকিলিস এই ট্রয়ে পা রাখবো, তারপর থেকে তোমার দুর্ভাগ্য, আমি আসার আগ পর্যন্ত তুমি সৌভাগ্য পেয়েছো, এখন আমি আসার পর তোমার দুর্ভাগ্য। There has been nothing but warfare and carnage around your city. আমি যতদিন থেকে তোমার রাজত্বে পা রেখেছি তারপর থেকে শুধু যুদ্ধ আর হত্যাযজ্ঞ। Warfare and carnage round your city. অ্যাকিলিস বোঝানোর চেষ্টা করছে যে আমার বাবা, তার জীবনে সৌভাগ্য ছিল, এখন দুর্ভাগ্য। কিং প্রায়াম, তোমার জীবনেও সৌভাগ্য ছিল, এখন তোমার জীবনে দুর্ভাগ্য। এটা হচ্ছে a broad picture of human life. সিম্বলিক্যালি এখানে বোঝানো হচ্ছে যে মানুষের জীবনে সৌভাগ্য এবং দুর্ভাগ্য মিলেমিশে একাকার। আজ সৌভাগ্যবান, আজ যে সৌভাগ্যবান, কাল সে হয়তো দুর্ভাগা। এরপর আপনারা দেখতে পাচ্ছেন টেক্সট 646, আমরা 600 1 মিনিট আমি আপনাদের সাথে শেয়ার করছি। পিডিএফটা আপনাদের সাথে, এই বইয়ের পিডিএফ আপনাদের সাথে শেয়ার করা আছে, আপনারা চাইলেই খুব সহজে এখান থেকে বের করে ফেলতে পারবেন। 646 লেখার সাথে সাথেই দেখবেন পেজ চলে আসবে। যখন অ্যাকিলিস কিং প্রায়ামকে বলল যে তুমি আর মাটিতে বসে আছো কেন, তুমি আমার চেয়ারে এসে বসো, একটু আগে বললো না যে সিট হিয়ার ইন মাই চেয়ার, কোথায় বলেছিল আমি আপনাদের দেখাচ্ছি। এই যে পেজ নাম্বার 644 এ দেখবেন অ্যাকিলিস কিং প্রিয়ামকে বলছে হিয়ার নাও বি সিটেড অন দিস চেয়ার, চেয়ারে বসতে বলছে। সেই কথার জবাব অনেকক্ষণ পরে কিং প্রায়াম দিচ্ছে। The old man, godlike Priam, replied, "Do not ask me to sit down. Achilles, the greatest and mightiest Greek warrior, আমাকে চেয়ারে বসতে বলো না। প্রিয়াম অ্যাকিলিসকে বলছে, "Do not ask me to sit down, Olympian born Achilles, while Hector lies neglected in your hearts.
আমার ছেলের লাশ তোমার তাঁবুর বাইরে মাটিতে পড়ে আছে। আমার ছেলের লাশ মাটিতে পড়ে আছে। আমি আমার ছেলের লাশ মাটিতে রেখে চেয়ারে কিভাবে বসি? How could I sit down in the chair when my son's dead body is on the ground? But give him back to me. আমার ছেলের মৃতদেহটা আমাকে যত তাড়াতাড়ি সম্ভব ফিরিয়ে দাও। Give him back to me without delay and let me set my eyes on him. আমার ছেলের দিকে একটু দেখি। আমার ছেলের মৃতদেহটাকে আমাকে ফেরত দাও। আমি আমার ছেলের দিকে একটু ছেলের মুখের দিকে একটু তাকাবো। Accept the great ransom I bring. দেখো কত ধন সম্পত্তি তোমার জন্য নিয়ে আসছি। May you enjoy it and return safely to the land of your fathers. Enjoy my great ransom. Enjoy it. Return safely to the land of fathers, since from the very first you spared my life. এতক্ষণ পর্যন্ত ঠিক ছিল, কিন্তু যখন আবার প্রায়াম র্যানসামের কথাটা তুলল, যখন আবার গ্রেট র্যানসামের কথাটা বলল, এরপরে অ্যাকিলিস আবার রেগে গেল। প্রায়াম যখন আবারই মুক্তিপণের কথা বলল, দ্বিতীয়বার মুক্তিপণের কথা শোনার পর অ্যাকিলিস বিরক্ত হলো এবং রেগে গেল। নীলিমা পড়েন তো এখান থেকে, লুকিং ব্ল্যাকলি। নীলিমা শুনতে পাচ্ছেন? নীলিমা আপুর মনে হয় নেট সমস্যা হয়েছে। আচ্ছা, শান্তনা আক্তার দেখতে পাচ্ছেন? শান্তনা Yes, sir. পড়েন তো ওখান থেকে। Looking blankly at him, swift-footed, Achilles replied, "Now, don't push me too far, venerable sir. I have made my mind up without your help to give Hector back to you. A messenger from Zeus came to me, my very own mother that bore me, daughter of the old man of the sea. What's more, I know all about you. Prime, you cannot hide the fact that some god brought you to the Greek sleeps. Nobody, not even a young man, would venture by himself into our camp. For one thing, he would never get past the sentries, and if he did, he would find it hard to shift the bar across the gate. So do not provoke my grief-stricken heart any more, sir, or I may break the command of Zeus and suppliant thought you are in my hearts. Fail to spare your life. থ্যাংক ইউ। এতক্ষণ সবকিছু ঠিক মতো ছিল, কিন্তু সবই ঠিক মতো ছিল। প্রিয়াম শুরু থেকেই বেশ ভালোভাবে কনভারসেশন চালিয়ে যাচ্ছিল। ধীরে 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 অ্যাকিলিসের মনটা নরম করে ফেললো। তারপর অ্যাকিলিসের চোখে পানি চলে আসলো, অ্যাকিলিসও কেঁদে ফেললো, দুজনেই কান্নাকাটি করলো। এরপরে সবকিছুই ঠিক মতো চলছিল। হঠাৎ করে প্রায়াম যখন আবার টাকা পয়সার কথা বললো, ধন সম্পদের কথা বললো, তখন অ্যাকিলিস রেগে গেল। অ্যাকিলিস কিন্তু মোটেও এটা কোনো ধন সম্পদের জন্য করছে না। অ্যাকিলিস ইজ নট ডুইং ইট ফর র্যানসাম। এটা জিউসের নির্দেশ সে পালন করছে, এবং অবশ্যই সে বুঝতে পেরেছে যে আসলে একটা মৃতদেহ আর কত আটকে রাখবে। অ্যাকিলিস অ্যাকিলিসকে যখন আবার সেই র্যানসামের কথা বললো, অ্যাকিলিস রেগে গেল। অ্যাকিলিস তখন বলছে, নাও ডোন্ট পুশ মি টু ফার, ভেনারেবল স্যার, ইউ আর পুশিং টু ফার। I have made my mind up without your help to give Hector back to you.
অ্যাকিলিস প্রাইমকে বলছে যে আমি অলরেডি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে তোমার ছেলের মৃতদেহ তোমাকে ফেরত দিয়ে দেব। অলরেডি আই হ্যাভ ডিসাইডেড। A messenger from Zeus came to me, my very own mother. জিউস আমার মাকে দিয়ে আমার কাছে সংবাদ পাঠিয়েছে যে হেক্টরের মৃতদেহটা ফেরত দিতে হবে। হোয়াটস মোর, প্রিয়ামকে অ্যাকিলিস বলছে যে তুমি এত কথা বলছো, আমি তো জানি। I know all about you, Priam. You cannot hide the fact that some god brought you to the Greek ships. তুমি তো একা আসোনি, আমি বুঝতে পারছি। তোমার মতো বুড়ো মানুষের পক্ষে একা একা এই গ্রিকদের তাঁবুতে আসা, জাহাজের কাছে আসা সম্ভব না। Nobody, not even a young man, সে যত তরুণ হোক, যত জোয়ান হোক না কেন, no one could venture by himself into our camp. একা একা কেউই আমাদের এই ক্যাম্পের কাছে আসতে পারবে না। For one thing, he would never get past the sentries. সে তো আমাদের যে প্রহরীদের চোখ এড়িয়ে সে কিভাবে ঢুকবে? যদি প্রহরীদের চোখে ধুলো দিয়ে যদি ঢুকলো, if he did, he would find it hard to shift the bar across the gate. গেটের যে পাল্লা সেটা এত ভারী, সেটা কয়েকজন জওয়ানের পক্ষে তোলা সম্ভব না। তুমি বুড়ো মানুষ, তুমি কিভাবে তুললে? নিশ্চয়ই সেটা গডসদের তুমি হেল্প পেয়েছো। So don't provoke my grief-stricken heart anymore. হতে পারে তুমি আমার তাঁবুতে এসেছো, কিন্তু you got help from Zeus, you got help from the gods. মনে রেখো, তুমি কিন্তু একা একা কখনোই আমার কাছে আসতে পারতে না। তুমি একা একা কখনোই তোমার ছেলের মৃতদেহ ফিরিয়ে নিতে আমার এই পর্যন্ত তুমি আসতেই পারতে না। So don't provoke my grief-stricken heart anymore. মানে ওই যে বারবার ওই মুক্তিপণের কথা বলছে, র্যানসমের কথা বলছে, যে এইসব বলে আমাকে আর, আমার ভিতরে আর রাগ জাগিয়ে তোলো না। or I may break the commands of Zeus. এমনও হতে পারে আমি যদি রেগে যাই, জিউসের নির্দেশের আমি তোয়াক্কা করব না। and suppliant though you are in my heart, যদিও তুমি আমার তাঁবুতে আছো, I may fail to spare your life. এতক্ষণ আমি তোমাকে কিছু বলিনি, আমাকে আর রাগিও না, তাহলে কিন্তু তুমি জীবন নিয়ে তোমার প্রাসাদে ফিরে যেতে পারবে না। মানে অ্যাকিলিস এখন, যেহেতু প্রায়াম ভুলে লিমিট ক্রস করে ফেলেছে, অ্যাকিলিস রেগে গেছে, অ্যাকিলিস তখন তার রাগের বহিঃপ্রকাশ কিন্তু ঘটছে। অ্যাকিলিস মানে কেউই হঠাৎ করে পাল্টে যায় না। এখন আমরা যদি মনে করি যে এই যে প্রায়ামের কথা শুনে অ্যাকিলিস অন্য মানুষ হয়ে গেছে, সেটা যদি আমরা চিন্তা করি তাহলে কিন্তু ভুল চিন্তা করা হবে। মানুষ এত সহজে বদলায় না। হয়তো কিছুক্ষণের জন্য অ্যাকিলিস অনেক ইমোশনাল হয়ে গিয়েছিল, কিন্তু এখন কিন্তু ঠিকই অ্যাকিলিস যেমন, ঠিক তার স্বরূপে সে ফিরে আসছে। আনারকলি আইভি, আইভি পড়েন তো এখান থেকে আবার। স্যার সো থেকে হ্যাঁ, So he spoke, and the old man was afraid and did as he was told. Then, like a lion, Achilles leaped out of doors, taking with him two of his attendants, the warrior Automedon and Alcimedon, the men closest to him after the dead Patroclus. They unyoked the horses and the mules, brought in the herald of ওল্ড Priam's প্রায়ামস ক্রায়ার। crier, and set him down. Then they took out of the polished wagon the immense ransom for Hector's body, but they left a couple of white mantlets and a well-woven tunic in which Achilles could wrap the body when he gave it to Priam to take home. থ্যাংক ইউ।
প্রায়াম যখন বারবার বারবার মুক্তিপণের কথা, সে যে সম্পত্তি নিয়ে এসেছে, তার সব সম্পত্তি নিয়ে এসেছে, এটা যখন সে বারবার বলছে, তখন অ্যাকিলিস রেগে যাচ্ছে। রেগে যাওয়ার পর বলছে যে নাও ইউ আর ক্রসিং ইউর লিমিট। এরপর বলছে যে আমি জানি তুমি গডসদের সাহায্যে এত দূর এসেছো, অতএব তুমি এত কথা বলো না, এত কথা বলো না। এই কথা বলার পর প্রায়াম একটু ভয় পেয়ে গেল। দ্য ওল্ড ম্যান ওয়াজ অ্যাফ্রেড, চুপচাপ বসে রইল। অ্যান্ড ইজ অ্যাজ হি ওয়াজ টোল্ড। তারপর লাইক এ লায়ন, অ্যাকিলিসের কথা যখনই আসবে দেখবেন অ্যাকিলিসকে প্রায় মুহূর্তে সিংহের সাথে তুলনা করা হয়েছে। অ্যাকিলিস এবং লায়ন, মানে অ্যাকিলিসের জন্য এই সিমিলি, লায়ন সিমিলিটা দেখবেন বারবার ব্যবহার করা হয়েছে। লাইক এ লায়ন, সিংহ যেমন লাফ দেয়, লাইক এ লায়ন অ্যাকিলিস লেফট আউট অফ দ্য ডোরস, তার তাঁবুর দরজা দিয়ে সে বের হয়ে গেল। টেকিং উইথ হিম টু অফ হিজ অ্যাটেন্ডেন্ট, সাথে করে তার দুইজন সহকারী। ওয়ারিয়র অটোমেডন, যার কথা আমরা গত ক্লাসের আগের ক্লাসে বলেছিলাম, অটোমেডন। এই অটোমেডন ছিল পেট্রোক্লাসের যখন মৃত্যু হয় তখন অটোমেডন পাশে ছিল। হেক্টর অটোমেডনকে মারতে চেয়েছিল কিন্তু অটোমেডন পালিয়ে আসে। ওয়ারিয়র অটোমেডন এন্ড অ্যালসিমেডন, এরা দুজন হচ্ছে ওই পেট্রোক্লাসের পরপরই তার সবচেয়ে কাছের মানুষ। দ্য মেন ক্লোজেস্ট টু হিম আফটার দ্য ডেড পেট্রোক্লাস, সবচেয়ে কাছের মানুষ ছিল পেট্রোক্লাস, পেট্রোক্লাসের পরেই হচ্ছে অটোমেডন এন্ড অ্যালকিমেডন। অটোমেডন অ্যালকিমেডন এরা হচ্ছে অ্যাকিলিসের দুইজন সহকারী, অ্যাটেন্ডেন্টস। তারা দুজন, দে আনইয়কড দ্য হর্সেস এন্ড দ্য মিউলস, প্রায়াম সাথে করে ঘোড়ার গাড়ি আর খচ্চরের গাড়ি করে অনেক ধন সম্পত্তি নিয়ে এসেছে, এরা দুজন সেগুলো খুলে নিল। ব্রট ইন দ্য হেরাল্ড ওল্ড প্রায়ামস ক্রায়ার অ্যান্ড স্যাট হিম ডাউন, তারপর ওল্ড প্রায়ামকে বসতে দিল। Then they took out of the polished wagon the immense ransom for Hector's dead body. হেক্টরের মৃতদেহটাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রায়াম তার সমস্ত সম্পত্তি যা কিছু ছিল সবকিছু নিয়ে এসেছে। সবকিছু তারা নামালো কিন্তু দুইটা জিনিস রেখে দিল। বাট দে লেফট আ কাপল অফ হোয়াইট ম্যান্টলস অ্যান্ড এ ওয়েল ওভেন টিউনিক, একটা খুব খুব দামি কাপড় ছিল, মূল্যবান কাপড়, সেই কাপড়টা রেখে দিল। সেই কাপড়ে in which Achilles would wrap the body when he gave it to Priam to take home, মানে হেক্টরের মৃতদেহটাকে জড়ানোর মতো একটা কাপড় সেই র্যানসম থেকে রেখে দিল। মানে এই কাপড়টা প্রায়াম নিজেই এনেছে অ্যাকিলিসকে দেওয়ার জন্য। অ্যাকিলিস সেটা না নিয়ে বরং সেটা দিয়ে হেক্টরকে জড়িয়ে ফেরত পাঠিয়ে দেবে। হেক্টর's dead body is returned. Achilles then called out some waiting woman. অ্যাকিলিস তখন আরো যারা স্লেভ ছিল তাদেরকে ডাকলো, স্লেভ ওমেন, and told them to wash and anoint the body. হেক্টরের ডেড বডিটা খুব সুন্দর করে ধুয়ে অয়েন্টমেন্ট, মলম লাগিয়ে দিতে বললো। এটা হচ্ছে আমরা দেখেছিলাম যে পেট্রোক্লাসের ডেড বডিটা ওরা যখন প্রিপেয়ার করছিল তখনও কিন্তু এটা করেছিল যে মৃতদেহ ওরা কিভাবে ট্রিট করে। তখনকার সময়ে ইন এনশিয়েন্ট গ্রিস ওরা ওদের মৃতদেহটাকে কিভাবে ট্রিট করতো, প্রথমে ভালো করে ধুইতো, ধোয়ার পর অয়েন্টমেন্ট লাগিয়ে দিত, একটা বিশেষ মলম লাগিয়ে দিত। ওয়াশ অ্যান্ড অ্যানয়েন্ট দ্য বডি বাট ইন অ্যানাদার পার্ট অফ হিজ কোয়ার্টার, কিন্তু অন্য একটা পার্টে, তাঁবুর অন্য একটা অংশে, সো দ্যাট প্রায়াম শুড নট সি হিজ সান, তার ছেলের মৃতদেহ যেন প্রায়াম না দেখতে পারে। ভালো করে ধুয়ে পরিষ্কার করে মলম লাগিয়ে কাপড়ে জড়িয়ে তারপর দেবে, তার আগে না। অ্যাকিলিস ওয়াজ অ্যাফ্রেড, অ্যাকিলিস একটা বিষয় একটু চিন্তিত ছিল যে প্রায়াম ইফ হি স হিম, যদি দেখে যে তার ছেলের মৃতদেহের উপর এত অত্যাচার করা হয়েছে, এত টর্চার করা হয়েছে, এত ম্যালট্রিটমেন্ট করা হয়েছে, প্রায়াম যদি সেটা দেখতে পারে, মাইট ইন দ্য বিটারনেস অফ হিজ গ্রিফ বি আনএবল টু কন্ট্রোল হিজ অ্যাঙ্গার, সেটা দেখার পর প্রায়াম যদি রেগে যায়, প্রায়াম রেগে গিয়ে যদি অ্যাকিলিসকে আক্রমণ করে, অ্যাকিলিসকে আক্রমণ করলে তো অ্যাকিলিসকে ডিফেন্ড করতে হবে, and then his own feelings would be provoked into killing the old man, তাহলে হয়তো দেখা যাবে যে প্রায়ামকে সে মেরে ফেলবে রাগে। তাহলে প্রায়াম যেন, ওর ভিতরে যেন কোনো বিটারনেসের সৃষ্টি না হয়, প্রায়াম যেন রাগে আক্রমণ না করে বসে, এই জন্য দুটো সেপারেট জায়গায় তাদেরকে বসানো হলো। একদিকে প্রায়াম বসে অপেক্ষা করছে, আরেকদিকে
হেক্টরের মৃতদেহটাকে ধুয়ে সেটাতে মলম লাগানো হচ্ছে, পরিষ্কার করা হচ্ছে, প্রিপেয়ার করা হচ্ছে। When the waiting woman had washed and anointed the body with olive oil, তাহলে ওরা অ্যানোয়েন্ট কিভাবে করছে তারও একটা ডিটেল আমরা পেয়ে যাচ্ছি। ইন এনশিয়েন্ট গ্রিস, প্রাচীন গ্রিসে ওরা ওদের মৃতদেহের শরীরে কি মাখিয়ে দিত, আমরা একটা ডিটেল পাচ্ছি। অ্যানোয়েন্টেড দ্য বডি উইথ অলিভ অয়েল, ওরা ওদের মৃতদেহের শরীরে অলিভ অয়েল, জলপাইয়ের তেল, অলিভ অয়েল মাখিয়ে দেয়। এটা হচ্ছে আমরা একটা ডিটেল পাচ্ছি। ইমেজ অফ ওয়ার, সরি, কম্প্রিহেন্সিভ পিকচার অফ লাইফ, জীবনের ছবি। ওরা ওদের মৃতদেহে কি লাগিয়ে দিত, ভালো করে ধুয়ে তারা অলিভ অয়েল লাগিয়ে দিত। এটা আপনি একটা ইনফরমেশন আপনারা মনে রাখতে পারেন যে ওরা ওদের মৃতদেহ ভালো করে ধুয়ে অলিভ অয়েল লাগিয়ে দিত। অলিভ অয়েল লাগিয়ে তারপর wrapped it in the fine mantle and tunic, খুব সুন্দর করে একটা সুন্দর কাপড়ে মুড়িয়ে তার লাশটাকে তৈরি করে দিল। তাহলে হেক্টরের মৃতদেহ, তার ডেড বডিটাকে কিভাবে প্রিপেয়ার্ড করা হচ্ছে ফিরিয়ে দেওয়ার জন্য? অ্যাকিলিস সবই কিন্তু ডিরেকশন দিচ্ছে যে কিভাবে হেক্টরের ডেড বডিটাকে ফেরত দেয়া হচ্ছে। অ্যাকিলিসের কিন্তু প্রয়োজন ছিল না এত করার, সে কিন্তু সরাসরি মৃতদেহটাকে ফেরত দিয়ে দিলেই পারতো, কিন্তু অ্যাকিলিস কিন্তু একদম প্রপার প্রসিডিউর ফলো করছে। খুব ভালো করে ধুয়ে অলিভ অয়েল লাগিয়ে সুন্দর কাপড়ে মুড়িয়ে তারপরে প্রায়ামের কাছে দিয়ে দিচ্ছে ফেরত মৃতদেহটা। অ্যাকিলিস লিফটেড ইট উইথ হিজ ওন হ্যান্ডস, অ্যাকিলিস তারপর হেক্টরের মৃতদেহটাকে নিজের হাতে তুলল। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম দিকে হেক্টরের মৃতদেহের উপর যতখানি অত্যাচার করেছিল, শেষের দিকে এসে কিন্তু অ্যাকিলিস হেক্টরের মৃতদেহের প্রতি সম্মান প্রদর্শন করছে। যদিও এখানে যথেষ্ট প্রশ্নের অবকাশ আছে যে তাহলে তাই বলে কি আমরা অ্যাকিলিসের এর আগের কাজগুলো ক্ষমা করে দিব? অ্যাকিলিস তো হেক্টরের মৃতদেহের উপর অনেক অত্যাচার করেছে, তার পেছনেও কারণ আছে। তারপরেও একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে যে অ্যাকিলিস কিন্তু শেষে এসে হেক্টরের মৃতদেহের উপর সম্মান প্রদর্শন করছে। এখানেও প্রশ্ন আছে, যদি অ্যাপোলো হেক্টরের মৃতদেহটাকে যদি সংরক্ষণ না করতো তাহলে এতদিনে হয়তো লাশের বিন্দুমাত্র অবশিষ্ট থাকতো না, ছিন্ন ভিন্ন হয়ে যেত। কিন্তু তারপরও অ্যাকিলিস হেক্টরের মৃতদেহের প্রতি শেষমেশ একটা সম্মান প্রদর্শন করছে, নিজের হাতে তুলে সেটাকে গাড়িতে তুলে দিচ্ছে। লিফটেড ইট উইথ হিজ ওন হ্যান্ড onto a bier, and his comrade helped him to put him in the well-polished wagon. Then he gave a groan and called on his dear companion by name. এরপর পেট্রোক্লাসকে স্মরণ করে সে কিছু কথা বলছে। পেট্রোক্লাসের আত্মার স্মরণে সে কিছু কথা বলছে। পেট্রোক্লাস, do not be indignant with me if you learn down in the halls of Hades. পেট্রোক্লাস, তুমি যখন জানতে পারবে আমি হেক্টরের মৃতদেহটাকে এত যত্ন করে ফিরিয়ে দিচ্ছি, তুমি রাগ করো না। Do not be indignant with me that I let his father have godlike Hector back. আমি হেক্টরের মৃতদেহটা ফিরিয়ে দিচ্ছি। হেক্টর তোমার মৃতদেহের উপর অনেক অত্যাচার করেছে, তারপরেও আমি হেক্টরের মৃতদেহটা ফেরত দিয়ে দিচ্ছি, এটা জেনে তুমি রাগ করো না। The ransom he paid me was a worthy one. সে যে ransom নিয়ে এসেছে তার ছেলের মৃতদেহ ফিরিয়ে নিতে, সেটা যোগ্য ransom. And I will see that you receive your proper share of it. তাহলে এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় আপনারা লক্ষ্য করেন যে মৃত্যুর পরও in ancient Greece, even after death, মারা যাওয়ার পরও লাশের সাথে অথবা দেহাবশেষ অথবা ছাইয়ের সাথে ওরা কিন্তু ধন সম্পদ দিয়ে দিত, কারণ ওদের ধারণা লাশের সাথে যে ধন সম্পদটা দেয়া হয় এটা হেইডেস, পরকালে ওই আত্মার কাছে পৌঁছে যায়, সে সেটা পরবর্তীতে বিভিন্ন সময় খরচ করতে পারে। Even in underworld there are scopes when the spirit can spend the rich. এখানে অ্যাকিলিস বলছে যে হেক্টরের মৃতদেহটা ফিরিয়ে নেয়ার জন্য
প্রায়াম প্রচুর ধন সম্পত্তি নিয়ে এসেছে, এখান থেকে তোমার অংশ তুমি পাবে। পেট্রোক্লাসকে অ্যাকিলিস বলছে যে তোমার অংশ তুমি পাবে। আই উইল সি দ্যাট ইউ রিসিভ ইউর প্রপার শেয়ার অফ ইট। এখন আমাদের কাছে এটা খুবই হাস্যকর লাগবে যে মানুষ মানুষ মারা যাওয়ার পর সে আর ধন সম্পদ দিয়ে কি করবে, কিন্তু তখনকার বিশ্বাস আর এখনকার বিশ্বাস আলাদা ছিল। তখনকার মানুষের বিশ্বাস ছিল যে ইভেন আফটার ডেথ স্পিরিটস নিড স্পিরিটস নিড রিচেস, সম্পদ লাগবে, মৃত্যুর পরেও সম্পদ লাগবে। এই জন্য দেখা যায় যে অনেকের মৃত্যুর পরও তার সমাধিতে সম্পদ দিয়ে দেওয়া হয় যাতে সে পরকালে সেটা লাগাতে পারে। এটা হচ্ছে ওদের ওদের যে ফেইথ, ওদের বিশ্বাস, ওদের জীবনযাপনের বিশ্বাস। তাহলে এখানে আমরা কিন্তু ওদের ইন এনশিয়েন্ট গ্রিস ওদের পরকালের যে ধারণা তার সম্পর্কেও একটা আইডিয়া কিন্তু পেয়ে যাচ্ছে। অনেকগুলো বিষয় কিন্তু হোমার আমাদেরকে ইনফরমেশন দিয়ে দিচ্ছেন। আমরা এটা জানলাম যে ইভেন আফটার ডেথ দে নিড গোলস, দে নিড ওয়েলথ। মৃত্যুর পরও তাদের সম্পত্তির প্রয়োজনীয়তা আছে, এটা তাদের ধর্মে তারা বিশ্বাস করত। এটা বলে কিন্তু অ্যাকিলিস পেট্রোক্লাসের স্পিরিটকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে যে পেট্রোক্লাস তুমি রাগ করো না, তুমি রুষ্ট হয়েও না, ডু নট বি অ্যাংরি। হেক্টরের মৃতদেহ ফেরত নেয়ার জন্য প্রচুর ধন সম্পত্তি নিয়ে এসেছে প্রায়াম, সেখান থেকে তোমাকে তোমার ভাগ ঠিকই বুঝিয়ে দেয়া হবে। এরপর গডলাইক অ্যাকিলিস স্পোক অ্যান্ড রিটার্ন টু হিজ হাট, এই বলে অ্যাকিলিস তার তাঁবুতে ফিরে গেল। sat down on the inlaid chair he had left, সে যে চেয়ারটা ছেড়ে উঠে এসেছিল সেই চেয়ারে গিয়েই বসলো। এর মানে কি, অ্যাকিলিসের চেয়ারে অন্য কেউ বসার সাহস করে না। অ্যাকিলিসের যে চেয়ারটা খালি রইলো সেটা খালিই থাকবে, শুধুমাত্র অ্যাকিলিসই সেখানে বসবে। তাহলে একটা ডিটেইলে আমরা সেই ইনফরমেশনও পেয়ে গেলাম, তাই না? এখানে হোমার বলছেন Achilles returned to his hut, sat down on the inlaid chair he had left. অ্যাকিলিস যে চেয়ারটা রেখে গিয়েছিল সেই চেয়ারে গিয়ে সে বসলো। ইট ওয়াজ অন দ্য ওয়াল অপোজিট প্রায়াম, তার অপোজিটে প্রায়াম তখনও বসে আছে। তারপর অ্যাকিলিস প্রায়ামকে বলছে, ইয়োর ডিমান্ডস আর গ্রান্টেড ভেনারেবল স্যার। তুমি যা চেয়েছিল তোমাকে দেয়া হয়েছে, তুমি যা যা চেয়েছো দেয়া হয়েছে, তোমার ডিমান্ড রাখা হয়েছে। ভেনারেবল স্যার, ইয়োর সান হ্যাজ বিন রিলিজড, তোমার ছেলের মৃতদেহটাকে ফিরিয়ে দেয়া হয়েছে। হি ইজ লাইং অন দ্য bier and at daybreak you will see him for yourself as you take him away. কিছুক্ষণ পরে যখন ভোর ফুটতে শুরু করবে, আকাশ যখন পরিষ্কার হতে শুরু করবে, তখন তুমি তার মৃতদেহটাকে নিয়ে যেও। নাও লেট আস টার্ন আওয়ার থটস টু ফুড। এটা হচ্ছে কালচার। মৃতদেহ সৎকার করার আগে তাদের একটা কালচার হচ্ছে তারা খাওয়া দাওয়া করে, দে ইট। অ্যাকিলিস এন্ড প্রায়াম ইট, তারা একসাথে খাওয়া দাওয়া করে। এই যে এর মাঝখানে ছোট একটা গল্প আছে, এটা আপনারা পড়ে নেবেন, নায়োবির গল্প। নায়োবির গল্প এটা আরেকটা কাহিনী। নায়োবির গল্প বলার পর অ্যাকিলিস বলছে, সো নাও ভেনারেবল লর্ড, লেট আস টু অলসো থিংক অফ ফুড। আমরা কিছু খাবার গ্রহণ করি। লেটার ইউ ক্যান উইপ ওয়ান্স মোর ফর ইয়োর সান। ছেলের জন্য কান্নাকাটি, তখনও তো প্রায়াম কাঁদছে, প্রায়াম কেঁদেই চলেছে। তখন অ্যাকিলিস প্রায়ামকে বলছে যে পরেও তুমি কান্নাকাটি করার সময় পাবে, আপাতত টেক সাম ফুড। তোমার ছেলের মৃতদেহ তুমি ইলিয়ামে নিয়ে গিয়ে ওখানে আবার যদি কাঁদতে চাও কাঁদো। মানে অ্যাকিলিস প্রায়ামের কান্নাকাটিতে কিছুটা হলেও বিরক্ত, কারণ অ্যাকিলিস সে কিন্তু ইমোশন এক্সপ্রেশন অতটা পছন্দ করে না। এখন বাবা কি করবে? বাবা তো সে তো তার আবেগকে নিয়ন্ত্রণ করতে পারছে না। ছেলে হারানোর যন্ত্রণা তো একমাত্র শুধু বাবাই অনুভব করতে পারে। তার মানে এখানে আবারও হোমার ইনডিরেক্টলি বাবা ও ছেলের সম্পর্ক কতটা গভীর
হিউম্যান রিলেশনশিপ, সেই ব্যাপারে আমাদের আবার ফিরিয়ে নিয়ে যাচ্ছেন। আমরা আবার চিন্তা করছি যে হিউম্যান রিলেশনশিপস, পোর্ট্রায়াল অফ হিউম্যান রিলেশনশিপস ইন হোমার্স ইলিয়াড। এই মহাকাব্যে মানুষের সাথে মানুষের সম্পর্কটা হোমার চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন। He will indeed be much mourned. Swift Achilles spoke, leapt up and slaughtered a white sheep. তারপর অ্যাকিলিস নিজের হাতে একটা ভেড়া জবাই করছে। অ্যাকিলিস নিজের হাতে জবাই করছে a white sheep, which is men skinned and carefully prepared in the usual manner. কিভাবে কিভাবে তারা ভেড়ার মাংসটা প্রিপেয়ার করলো তার পর্যন্ত এখানে বর্ণনা এখানে আছে। তার মানে হোমারের মহাকাব্য ইলিয়াড এটাতে আমরা বেশ কিছু রান্নার রেসিপিও পেয়ে যাব। আমরা যদি কেয়ারফুলি লক্ষ্য করি, এখানে ভেড়ার মাংসটা কিভাবে রান্না হলো তার বর্ণনাও আমরা এখানে পাচ্ছি। কিভাবে রান্না হচ্ছে দেখেন, they deftly chopped it up into small pieces. প্রথমে ছোট ছোট টুকরো করলো ভেড়ার মাংস, pierced the pieces on spits. Pierced the pieces on spits, তার মানে শিক কাবাব যেভাবে রান্না করে ওইভাবে একটা শিকের মধ্যে মাংসগুলো ঢুকালো। roasted them carefully, ধীরে ধীরে সরাসরি আগুনের উপরে সেগুলোকে রোস্ট করছে। and then withdrew them for the fire, তার মানে মানে আগুনের উপর, সরাসরি আগুনের উপর রাখছে, অন্য কোনো স্পাইস কিন্তু দিচ্ছে না, সরাসরি মাংসটা তারা রোস্ট করছে। এর সাথে কি ছিল, মাংসের কাবাবের সাথে আর কি কি ছিল? Automedon fetched some bread and set it out on the table in handsome basket. এটা খুব সুন্দর একটা ঝুড়িতে রুটি দিল। আপনারা বিভিন্ন রেস্টুরেন্টে গেলে কিছু কিছু রেস্টুরেন্ট আছে সেখানে বসার সাথে সাথে ওরা একটা সুন্দর ঝুড়িতে করে রুটি দেয়। ওটা হচ্ছে অন দ্য হাউস, ওটা এমনি। অ্যাকিলিস ডিভাইডেড দ্য মিট ইনটু পোর্শন, তারপর অ্যাকিলিস মাংসগুলো আবার বিভিন্ন ভাগে ভাগ করলো। and they helped themselves to the good things spread before them. এখানে খাওয়া দাওয়ার আয়োজনটা কিভাবে হচ্ছে তারও ডিটেইল বর্ণনা আমরা পাচ্ছি। হোমার একদম ডিটেইলে আমাদেরকে বর্ণনা দিয়ে যাচ্ছেন। আবারও আমরা এখানে পাচ্ছি কম্প্রিহেন্সিভ পিকচার অফ লাইফ। এখন আমরা এই পর্যন্তই থাকবো, আমরা একটু পেছনে যাই। আজকে আমরা যে আলোচনাটা করলাম লেকচার 7-এ, এখানে আমাদের কি কি বিষয় মাথায় রাখতে হবে? আপনাদের মিড টার্মের জন্য যে বিষয়গুলো আপনারা এখানে মাথায় রাখবেন সেটা হচ্ছে কিভাবে প্রায়াম অ্যাকিলিসের সাথে কথা বলছে। How was Priam trying to supplicate Achilles? কিভাবে প্রায়াম অ্যাকিলিসের কাছে এসে কাকুতি মিনতি করছে, কিভাবে সে কথা বলছে, স্টেপ বাই স্টেপ কিভাবে প্রায়াম অ্যাকিলিসের মনটাকে নরম করে ফেলছে, তারপর তারা ইমোশনাল হয়ে যাচ্ছে। এই স্টেপ বাই স্টেপটা আপনারা খেয়াল রাখবেন যে দ্য ওয়ে প্রায়াম সাপ্লিকেটেড টু অ্যাকিলিস, বিশেষ করে এই যে মানে কতখানি ডেসপারেট, দ্য ইমোশন অফ অ্যান আনফরচুনেট ফাদার, একজন অসহায় বাবার যে আর্তনাদ, এবং এখানে যেভাবে ইউনিভার্সাল হিউম্যান ইমোশনটা ফুটে উঠেছে, যে the pain and agony Priam was going through, প্রায়াম যে যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছিল তার একটা প্রকাশ কিন্তু আমরা পাচ্ছি। পেইন অ্যান্ড অ্যাগনি, ইউনিভার্সাল হিউম্যান ইমোশন। আবার অ্যাকিলিস যখন দুঃখের কথা বলছে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাকিলিস সেও যন্ত্রণার মধ্যে আছে, এরা দুজনেই যন্ত্রণার মধ্যে আছে। তারা তাদের কথার মধ্যে দিয়ে, তাদের ডায়ালগ অ্যানালিসিসের মাধ্যমে আমরা কিন্তু তাদের ক্যারেক্টার সম্পর্কে জানতে পারছি। প্রায়াম বাবা হিসেবে সে কেমন, কতটা ডেসপারেট। অ্যাকিলিস তার চরিত্রের অন্য একটা দিক, আরেকটা নরম দিক, একটা সফট কর্নার আমরা কিন্তু পেয়ে যাচ্ছি, যেভাবে সে
প্রায়ামের সাথে কথা বলছে। এতে কিন্তু আমরা বুঝতে পারছি যে কেমন ছিল। অ্যাকিলিস সম্পর্কে আমরা আরো কিছু জানতে পারি। তাহলে এই যে বিষয়গুলো, বেসিক হিউম্যান ইমোশনস, আমরা কিন্তু আজকেও বেশ কিছু আমাদের আলোচনার মধ্যে নিয়ে আসলাম। হিউম্যান রিলেশনশিপ, বাবা ও ছেলের সম্পর্ক আমরা দুটো পেলাম। একটা হচ্ছে দ্য রিলেশনশিপ বিটুইন প্রায়াম অ্যান্ড হেক্টর, হেক্টর আর প্রায়ামের মধ্যে সম্পর্কটা কেমন ছিল তার একটা ইঙ্গিত পাচ্ছি। আর ওইদিকে অ্যাকিলিস আর অ্যাকিলিসের বাবা পিলিয়াস, তাদের সম্পর্কটা কেমন ছিল সেটা পাচ্ছি। পিকচার অফ হিউম্যান রিলেশনশিপ, একই সাথে কম্প্রিহেন্সিভ পিকচার অফ হিউম্যান লাইফ, তখনকার জীবনের প্রতিচ্ছবি, ওদের লাইফস্টাইল, ওদের বিভিন্ন কালচার কিন্তু আমরা আজকে আলোচনা করলাম। বিশেষ করে ওরা মৃতদেহটাকে কিভাবে ট্রিট করত। ওরা মৃতদেহ ভালো করে ধুয়ে ওরা অলিভ অয়েল লাগাতো। এটা একটা ডিটেল আমরা জানলাম। জীবনের ছবি, পিকচার অফ লাইফ। আবার মৃতদেহটা গাড়িতে তুলে দেওয়ার পর অ্যাকিলিস এবং প্রাইম তারা একসাথে খাওয়া দাওয়া করলো। খাওয়া দাওয়ার আয়োজনটা কিভাবে হলো তারও একটা ডিটেইল আমরা পেলাম, পিকচার অফ লাইফ। হোমার শুধুমাত্র আমাদেরকে কাহিনী বলছেন না, বরং তার সময়ে তখনকার প্রাচীন গ্রিক সংস্কৃতি, জীবনধারা কেমন ছিল তারও বর্ণনা কিন্তু আমরা এই মহাকাব্যে পেয়ে যাচ্ছি। দিস এপিক ইজ পিকচার অফ লাইফ, presenting us with picture of life. এবং আলটিমেটলি যুদ্ধ মানুষকে কতটা ধ্বংস, মানুষের জীবনে কত ধ্বংস নিয়ে আসে, সেই ইমেজ অফ ওয়ার, যুদ্ধের ছবি কিন্তু আমরা পেয়েছি। যে প্রায়াম, সে কত সম্পদশালী একজন রাজা ছিল, তার কত শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সেরা সেরা সন্তান ছিল, 50 জন শ্রেষ্ঠ সন্তান ছিল, বেশিরভাগই এখন মৃত। অলমোস্ট অল আর ডেড। যারা যারা বেঁচে আছে তারা কেউই প্রায়াম গর্ব করার মতো না। প্রায়াম তাদেরকে নিয়ে গর্ব করতে পারে না। এরকম গর্ব করার মতো সবচেয়ে গর্বের যে ব্যক্তি ছিল হেক্টর। হেক্টর ইজ কিল্ড। যুদ্ধ মানুষকে কতটা ধ্বংস করে দেয়, মানে কত ভয়ঙ্কর ট্র্যাজেডি মানুষের জীবনে নিয়ে আসে, তার একটা ইঙ্গিত কিন্তু আমরা আজকে পেয়েছি। এবং আলটিমেটলি অ্যাকিলিস ক্যারেক্টারটা সম্পর্কে জেনেছি, প্রায়াম ক্যারেক্টারটা সম্পর্কেও জেনেছি। তাহলে এই যে পয়েন্টগুলো আমরা প্রতি লেকচারে আলোচনা করি সেগুলো কিন্তু আজকেও আমরা আলোচনা করেছি। আপনারা ভালো করে মন দিয়ে পড়বেন। বিশেষ করে যে পেজগুলো আমরা আজকে স্টাডি করলাম এগুলো অবশ্যই মন দিয়ে পড়বেন। আপনাদের ভাইভার জন্য এবং মিড টার্মের জন্য এখান থেকে প্রশ্ন হবে, শর্ট কোয়েশ্চেন। আমাদের তো সময় শেষ। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন, তারপর আমরা আমাদের লেকচারটা আজকের মতো শেষ করে দেবো ইনশাল্লাহ। আপনারা তাহলে মন দিয়ে দেখেন। লেকচার স্লাইড আমি দিয়ে দিচ্ছি, স্লাইডটা ভালো করে দেখেন। বইটাও দিয়ে দেব, পেজ নাম্বারটা দেয়া আছে এখানে, 646 647, এই দুটো পেজ একটু দেখবেন ভালো করে মন দিয়ে। যদি কোনো কনফিউশন থাকে তাহলে নেক্সট ক্লাসে আমরা আলোচনা করতে পারি। আজকে তাহলে এই পর্যন্তই থাকুক। আপনারা সাবধানে থাকেন, ভালো থাকেন, নিজেদের যত্ন নেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।